আসসালামু আলাইকুম। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে, মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত 2 বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে 2 বছর, এই 2 বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল 2 বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন, যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যেই বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনাপ্রধান আজকে দাড়ি রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়েছেন। এইভাবে ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাড়ি রাখতে দেয় নাই। দাড়ি রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। যাদের দাড়ি ছিল, দাড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হইলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হইতো না। আমার নিজের রিলেটিভ, তার বাবা, আমার ভাই, আমার ভাগ্নে একজন, সে হচ্ছে গিয়ে আপনার ভাতিজা আমার। তো সে হচ্ছে গিয়ে আপনার এই 2000 সম্ভবত 18-19 এরকম কোনো একটা ইয়েতে আপনার কুচকাওয়াজের দিন তার বাবা এসছে, আমার সেই চাচাতো ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। সারাদিন কোয়ার্টারের ভেতরে তাদের ওই বাসায়, তার ওই ইয়েতে বাইরে দিয়ে তালা দিয়ে রাখা হয়েছে। তালা দিয়ে রেখে একজন সদস্যকে বাইরে রাখা হয়েছে, যদি তার কিছু প্রয়োজন হয় সে এনে দিবে, নিয়ে দিবে, কিন্তু তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। একমাত্র অপরাধ, আমার ওই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তিনি তাবলিক করেন, কপালে দাগ আছে, এই জন্য তাকে এইভাবে রাখা হয়েছে। এটাই ঘটেছে এই গেল 15 বছর পিলখানা, এই আপনার সেনানিবাসে। যাদের নাচ গান রাতের বেলা সেনাবাহিনীর এই কি বলে এটা ক্লাবগুলোতে আপনার মদ নারী নিয়ে তারপরে করতো, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হইতো। নামাজ রোজা করা, দাড়ি রাখা, এটাকে ভীষণ রকমের অপরাধ মনে করা হইতো। এটাই গেল 15 বছর এইভাবে ঘটেছে। সো সেই ওয়াকারই তো এই ওয়াকার 24-এর পরও আওয়ামী লীগের প্রতিটা মানুষকে পালিয়ে যেতে এই ওয়াকার সহায়তা করেছে। এই যে কয়দিন আগে শিরিন শারমিনকে দেখলেন না, আটক হয়েছে, এই শিরিন শারমিন, এই ওয়াকার তাকে এতদিন ধরে শেল্টার দিয়ে সেনানিবাসে ছিল, তিনি খোঁজ নিয়ে দেখেন। সো সেই ওয়াকারকে জবাব দিতে হবে তিনি এইখানে এতদিন কিভাবে ছিলেন। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি 2টা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই 2 নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়েতে, যাও তুমি, আর কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয় নাই এখনো পর্যন্ত। 5 তারিখের পরের 2 বছরও তিনি বাংলাদেশে থাকলো। বাংলাদেশ এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি এই পিলখানা হত্যাকাণ্ডে আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হইল, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হলো না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর যে হত্যাকাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। জেনারেল এরশাদ, তিনি জেনারেল মঞ্জুকে আপনার তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জুকে হত্যা করা হলো। কারণ কি? জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত, তার হত্যার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে। 24 পদাতিক ডিভিশনে সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে
কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হইতে হবে। সেনা আইনে বিচার হইলে কি হবে? তারে আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন। কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে আপনার একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30শে মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। আমার জন্য আজকের দিনের সবচাইতে সুন্দর, সবচেয়ে মানে খুশির খবর হচ্ছে এটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না মানে বাংলাদেশের জন্য যেই যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবে না, এটাও আমার কাছে খুবই মানে সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর। তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলব অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানায় আছে প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়া। তাদের একটা আপনার বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি করা যাচ্ছে না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে বেঞ্চটা দ্রুত গঠন করে তাদের শুনানির ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেয়া। অনেকের 10 বছর আগে তার সাজার মেয়াদ শেষ হয়েছে, সেই মানুষগুলো এখন পর্যন্ত জেলখানায় আছে, তাদের প্রতি একটু সদয় হন। আপনার এই মুজাফফরকে আটকের সাথে ওইটার সাথে সম্পৃক্ত, কারণ ওইটাও ভারত ঘটিয়েছে, এইটাও ভারত। সো আপনি তাদের প্রতি সুবিচার করা উচিত। এই মানুষগুলো অপেক্ষায় ছিল যে হাসিনার যদি কোনোদিন পতন হয় তাহলে তারা মুক্তি পাবে। 2 বছর হয়ে গেছে, 2 বছরে 4টা ঈদ তারা সেখানে পালন করেছে। তাদের প্রতি কোনো সরকার বিরোধী দল কেউই সদয় হয় নাই, এটা নিয়ে কেউ কথাও বলে নাই, এটা নিয়ে কেউ দাবিও তোলে নাই শক্তভাবে সরকারের কাছে। এখন পর্যন্ত সংসদেও কোনোদিন কেউ এটা নিয়ে কথা বলে নাই। অথচ উচিত ছিল 5 তারিখেই তাদের সবাইকে বের করে দেয়া। যারা জেনুইন হত্যাকারী তাদেরকে খুঁজে বের করেন, এটা সবাই জানে, তাদের বিচার করেন। এটা একটা। আর যে ঘটনায় মুজাফফরকে আটক করা হয়েছে সেই ঘটনাতেও আমি মনে করি যে 2 দিন আগে কনক সারোয়ারের ফেসবুক পেজে দেখলাম যে তারেক রহমান মাদারীপুরে গিয়েছেন, সেখানে তার গাড়ি বহরের উপরে পাথর, ইট বা কিছু একটা গাড়িতে নিক্ষেপ করা হয়েছে। তো যেখানে পাথর বা কোনো কিছু ঢেলা দেওয়া সম্ভব হয় সেখানে তো গ্রেনেড মারাও সম্ভব। তাহলে সিকিউরিটিটা দেখভালের দায়িত্ব কার ছিল, কারা দেখেছে, কেন এই সিকিউরিটি লিকেজ কেন হইলো, কেন এটা ধরা যায় নাই, কেন এটা নিয়ন্ত্রণ করা যায় নাই, এই জিনিসগুলো আমার মনে হয় আরো বেশি শক্তিশালীভাবে আরো বেশি সুন্দরভাবে করা উচিত। কারণ হলো আপনার তারেক রহমান যখন ইন্ডিয়ার সাথে আপনার চোখ তুলে তাকাইতে যাবে, নিজের অধিকারের কথা বলবে, মানে বাংলাদেশে শেখ মুজিবের কিন্তু শেখ হাসিনারা যেগুলো বলে, শেখ মুজিবের কিন্তু সেগুলোর বাইরে কিছু গুণ আছে যেগুলোরে শেখ হাসিনা খারাপ বলে। শেখ হাসিনা যেগুলোরে ভালো বলে সেগুলো হলো শেখ মুজিবের খারাপ গুণ। শেখ মুজিবের ভালো গুণ কি ছিল? শেখ মুজিব কোনোদিন পাকিস্তান ভাঙতে চায়নি। শেখ মুজিব শেষ পর্যন্ত চেয়েছিল এই পাকিস্তানের সাথে আবার সেই ওআইসিতে গিয়ে যোগ দেওয়া, পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্টোকে আপনার বাংলাদেশের সফরে আনা, এগুলো কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখে নাই। এই জন্যই শেখ মুজিবকে হত্যায় ইন্ডিয়া জড়িত ছিল এবং এটা ঠেকানো যায় নাই। সো ভারত সবসময় তার বিরুদ্ধে যেই চোখ তুলে তাকাবে তাকে তারা হত্যার চেষ্টা করবে। তারেক রহমানকে এরকম কোনো কিছু করলে আমি অবাক হব না, কারণ এখন আমরা বললে আবার অনেকে মনে করতে পারে যে জন্য কিছু বলি না যে ও হ্যাঁ এখন তারেক রহমানের জন্য এত পীড়িত হয়েছেন। ভাই, তারেক রহমানরে আমি যদি আমার জিজ্ঞেস করেন, গত এই 2 বছরও বহুবার বলেছে যে তারেক রহমানের কিছু জিনিস আছে, তিনার এই গত 5-7 বছরে তার ব্যাপারে যতটুকু জেনেছি তিনার কিছু ভালো পরিকল্পনা আছে। এটা আমার ভিডিও বোধহয় যারা 2 বছর দেখেছেন এখনো আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন, বলেছে আগেও। কিন্তু তার আশপাশের কিছু লোকজন এখন ওই যে জাহেদ মায়েদ এগুলোর করা হয়েছে, তো এগুলো আমার কাছে ভালো লাগে না। এবং নির্বাচনের আগে তারা যেভাবে কথা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমি সরাসরি জামাতের পক্ষে অবস্থান নিয়েছি। তাদের কারণে, এটা আমার সমস্যা নেই, তাদের সমস্যা। তাদের আমাকে জানানো উচিত যে আমরা এই কারণে করেছি। আমি তাদের কাছে আমার এত মাপ চাওয়ার কিছু নেই, তাদের তেল মারার কিছু নেই। তারপরেও
তারেক রহমান এখন প্রধানমন্ত্রী এবং এই নির্বাচনের পরে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলোর কারণে তারেক রহমানকে আমি সাপোর্ট করি এবং আমি চাই তারেক রহমান সারা জীবন ক্ষমতায় থাকুক, আমার কোনো সমস্যা নাই। এখন এই মুহূর্তে যদি তারেক রহমান মনে করেন জামাত ইসলাম, তারা এত ছাড় দিচ্ছে কেন? তারা ছাড় দিচ্ছে কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি নাকি আমরা বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিশতে দেই, তাহলে এই দেশটা আবার সেই ইন্ডিয়ার পেটে যাবে। সো তার চেয়ে বেটার আমরা বিরোধী দল থাকি, তারেক রহমান ক্ষমতায় থাকুক। এই জন্য তারা ছাড় দিচ্ছে। অনেক কিছুতেই বিরোধী দলের যেই রিয়েক্ট করা দরকার যেভাবে, তারা সেটা করে না। সো আমার যেটা সেটা হচ্ছে যে তারেক রহমান এই মুহূর্তে যদি তার কোনো একটা ক্ষতি হয়, সেক্ষেত্রে দেশের ভেতরে কিন্তু বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খলা আসলে ঠেকিয়ে রাখা সম্ভব হবে কিনা আমি জানি না। এখন তো সবাই বিএনপি হয়ে গিয়েছে, পুলিশের ভেতরে সবাই বিএনপি, আর্মির ভেতরে ওয়াকার নিজেও এখন বিএনপি। রাষ্ট্রপতি গতকালকে কি বলেছে দেখেন, শেখ হাসিনার এই দমন পীড়ন নির্যাতনের বহিঃপ্রকাশ আপনার জুলাই বিপ্লব। রাষ্ট্রপতি এখন এই কথা বলে, এই বদমাইশের বাচ্চা। সবাই এখন বিএনপি, খালি আমরা হইলাম গিয়া বিএনপি বিরোধী হয়েছি। যাই হোক, তো এই রাতারাতি কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। তারেক রহমানের যদি কিছু একটা হয় সেখান থেকে দেশকে, এবং এইবার যদি ইন্ডিয়া আপনার কোনোভাবে নিয়ন্ত্রণ নিতে পারে, সেই নিয়ন্ত্রণ কিন্তু আপনার 2-4 কোটি মানুষের মেরে হলেও তারা সেখানে সেই নিয়ন্ত্রণ ধরে রাখবে। এই কারণে আমরা মনে করি তারেক রহমান এই বিচারগুলো করতে যাচ্ছে, আমরা এটার সমর্থন জানাই, সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকলে সেটা করতেও চাই, সব দিক থেকে সমর্থন দিতে চাই, কিন্তু করতে হইলে শক্ত হয়ে মাজার কোমর শক্ত করে তারপরে করতে হবে। নিজের নিরাপত্তা দেখতে হবে এবং ভারতের সাথে আমাদের এই পর্যন্ত 1971 সালের আগ থেকে এই পর্যন্ত কি কি ঘটনা, কিভাবে এই যে মেজর মুজাফর, সে নিজে আপনার ছিল, আপনার রক্ষী বাহিনীর সদস্য ছিল, সে রক্ষী বাহিনীর প্রথম কমিশন পাওয়া অফিসার, সে রয়ের সদস্য ছিল। সো এই মেজর জেনারেল মঞ্জুরকে কেন হত্যা করা হলো, এর সাথে কি কি ছিল, সব বিষয়গুলো একদম 71 থেকে এই পর্যন্ত সব জিনিসগুলো আমার মনে হয় এই জাতির সামনে তুলে ধরা উচিত। তো সেটা আমার বিশ্বাস যে তার বিচার প্রক্রিয়াটার মধ্য দিয়ে এই জাতি সেই ঘটনাগুলো জানবে এবং ভারতের মুখোশ আরো একবার তারেক রহমান এই জাতির সামনে প্রকাশ করবে। আল্লাহ হাফেজ।